আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা দেখতে চলেছি প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স আইএলসের বা স্পোকেন ইংলিশ যারা শিখতেছেন, যারা ইংলিশে কথা বলতে চান, তাদের জন্য প্যাসিভ সেন্টেন্সটা জানা খুবই জরুরি। এবং আপনারা যারা এইচএসসি এসএসসি ক্যান্ডিডেট আছেন, তারাও হয়তো বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে থাকেন, এটা শেষের দিকে আমি বলে দেব। তবে আমার উদ্দেশ্য হচ্ছে আইএলস ক্যান্ডিডেট যারা আছে এবং স্পোকেন বেচে যারা আছে, যারা ইংলিশে কথা বলতে চায় এবং প্যাসিভের ভাইবটা বুঝতে চায়, তাদের জন্য এই ক্লাসটি স্পেশাল হতে চলেছে। কারণ এই প্যাসিভ মানে অনেকে মনে করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললেই শেষ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেললেই শেষ। আসলে এটা না, এটার ব্যবহারটা বুঝতে হবে, এটার ভাইবটা বুঝতে হবে, এটা কেন, কোথায়, কখন, কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানতে হবে। সো আমরা সেই বিষয়ের পূর্ণাঙ্গ ধারণা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যাখ্যা করব। সো আপনারা শেষ পর্যন্ত দেখেন। যদি আপনারা বেনিফিটেড না হন আমার এই চ্যানেলে একটা নেগেটিভ কমেন্ট করে যাবেন, প্লিজ শেষ পর্যন্ত দেখেন, তারপর বোঝার চেষ্টা করেন যে জিনিসটা কি, কতটা মজার এবং কতটা বোঝার বিষয় আছে এটার মধ্যে, এই প্যাসিভ সেন্টেন্সের মধ্যে। ধরেন আপনি গ্রামারের যদি টেন্সটা জানেন আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বুঝেন, মোটামুটি গ্রামারের অনেক কিছু কভার করে ফেলছেন মনে করতে পারেন। ঠিক আছে? সো চলেন দেরি না করে আমরা একটু করি। এর আগে আপনাদেরকে একটা টেস্ট দিতে চাই। দেখা অর্থ কি গরু, ইট অর্থ কি খাওয়া, সেন্ড অর্থ কি পাঠানো, সেন্ড এর অন্য ফর্মে আছে, তাই তো? সেন্ড অর্থ পাঠানো, সো হি অর্থ সে। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানেন আপনারা, তাই তো? সো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। তাহলে আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যদি জানেন, তাহলে তো এই সেন্টেন্সটার অর্থ দেওয়ার কথা। সো এই দুইটা সেন্টেন্সের অর্থ আমাকে একটু কমেন্ট করে জানান। দ্য কাউ ইজ ইটেন অর্থ কী এবং হি ওয়াজ সেন্ট অর্থ কী? যদি আপনারা কমেন্ট করে জানান, আমি বুঝতে পারবো যে আপনাদের লেভেলটা কোথায় আছে। যদি আপনারা পারেন তাইলে মনে করবো যে ঠিক আছে, আপনারা আসলে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে। সো চাইলে আরও আমার ভিডিওটা দেখতে পারেন, আরও কিছু নতুন বিষয়ও পেতে পারেন। আর যারা চান স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি এই দুইটা সেন্টেন্সের অর্থ না ধরতে পারেন, তাহলে মনে করব যে আপনারা প্যাসিভ সেন্টেন্সের কিছুই জানেন না। কারণ হচ্ছে এই দুটো সেন্টেন্স খুবই সিম্পল সেন্টেন্স, তো এই দুটো অর্থ তো অন্ততপক্ষে জানার কথা, প্রত্যেকটা ওয়ার্ডেরও অর্থ জানেন। সো ওকে, দেখে নিন। মনে করলাম আপনারা মনে মনেই পড়তেছেন অথবা আমাকে লিখে জানাচ্ছেন, যারা মন চাইছে লিখতেছেন কমেন্টে, যারা চান নাই মনে মনে পড়তেছেন, অন্ততপক্ষে জানেন যে দ্য কাউ ইজ ইটেন অর্থ কী, হি ওয়াজ সেন্ট অর্থ কী। এবার আমি অর্থটা বলে দিচ্ছি। অর্থ বলার আগে আমি একটা কথা বলে নিই। দ্য কাউ ইজ ইটেন অর্থ যারা মনে করেন যে গরুটি খায়, গরুরে কিছু একটা খায়, এরকম যদি মনে করে থাকেন তাহলে ভুল। আর যদি হি ওয়াজ সেন্টের অর্থ যদি কেউ মনে করে থাকেন সে পাঠিয়েছিল, এরকম কিছু একটা অর্থ দেন, তাহলেও আপনারা ভুল আছেন যারা এরকমটা অর্থ দিয়েছেন। দুইটার অর্থ একটারও অর্থ এই দুইটার মধ্যে একটারও নাই। ঠিক আছে? গরুটি খায় এটাও অর্থ হবে না, সে পাঠিয়েছিল এটাও অর্থ হবে না, এটা সম্পূর্ণ বিপরীত অর্থ। 160 ডিগ্রি উল্টো, 180 ডিগ্রি উল্টো। 60 কোথা থেকে আনলাম? 180 ডিগ্রি উল্টো। সো ওকে, দেখেন, দ্য কাউ ইজ ইটেড অর্থ হচ্ছে গরুটিকে খাওয়া হয়, গরুটিকে খাওয়া হয়, অর্থাৎ গরু নিজে না খাইয়া গরুকেই বরঞ্চ খাওয়া হয়। মানুষে খাক, জবাই করে খাক, অথবা বাঘে খাক, সিংহে খাক, কোনো সমস্যা নেই, গরুটিকে খাওয়া হয়, গরুরে খায় না। তাইলে এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আরেকটা অর্থ বলে ফেলি, তারপর বলতেছি। হি ওয়াজ সেন্ট অর্থ সে পাঠায় না, বরং এটার অর্থ হচ্ছে তাকে পাঠানো হয়েছিল, তাকে পাঠানো হয়েছিল। যদি এরকম অর্থ দিয়ে থাকেন তাহলে আপনার প্যাসিভ সেন্স ভালোই আছে। দ্য কাউ ইজ ইটের অর্থ হচ্ছে গরুটিকে খাওয়া হয়, আর হি ওয়াজ সেন্ট অর্থ হচ্ছে তাকে পাঠানো হয়েছিল। হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাকে স্কুলে পাঠানো হয়েছিল, এরকম যে কোনো কিছু হইতে পারে। আরও সেন্টেন্সে দীর্ঘ হইতে পারে, সমস্যা নেই। জাস্ট আমি মূল ওয়ার্ডটা লিখছি, সাবজেক্ট এবং ভার্বটা, জাস্ট, আর কিছু না। এবার আসেন, যদি আপনাদের ধারণা এরকম হয়ে থাকে আর আমার কথার সাথে ম্যাচ না করে, তাহলে আপনারা এই পুরো ক্লাসটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসেন, প্যাসিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় এই পৃথিবীতে একটাই, একটা স্ট্রাকচার দেখে বুঝে ফেলতে পারবেন এটা প্যাসিভ সেন্টেন্স। বি বার্বের পরে বার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, প্রথম তো সাবজেক্ট থাকবেই, সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হয় না। সো বি বার্বের পরে বার্বের পাস্ট পার্টিসিপল থাকবেই, বি বার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে লেখা আছে,
ইট এইট ইটেন, রাইট রোড রিটেন, ভার্বের লিস্ট মুখস্থ করতে হবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। স্পিক স্পোক স্পোকেন, ক্লিন ক্লিনড, নো নিউ নোন, হ্যাঁ, বাই বোট বোট, ক্যাচ কট কট, এভাবে মুখস্থ করতে হবে। শেষে 3 নাম্বার যেটা পড়বেন ওইটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। এর মানে হচ্ছে এই বি থ্রিটা, আমি শর্টে যদি বলি ভার্ব 3, এই ভার্ব 3টা হচ্ছে বি ভার্বের পরে বসবে। এখন বি ভার্ব কী এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, এই পৃথিবীতে এই 8টাই আছে বি ভার্ব, এই পৃথিবীতে 8টাই আছে বি ভার্ব। আর ভার্বের পাস্ট পার্টিসিপলের অভাব নাই, ভার্বের লিস্টের অভাব নাই, ওকে, ভার্বের অভাব নাই। সো এটা মাথায় রাখবেন, এই 8টা হচ্ছে বি ভার্ব। এই ভার্বগুলো যে কোনো একটা যদি আগে থাকে, এরপরে এই যে ওয়াজ আছে বি ভার্ব, এই যে ইজ আছে বি ভার্ব, ওয়াজ ইজ, এইগুলোর যে কোনো একটা থাকার পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝে নিতে হবে এটা প্যাসিভ সেন্টেন্স। এটা গেল চিনার বিষয়, জাস্ট দেখেই বুঝে ফেলতে পারবেন এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা দেখেই বুঝলাম ইজের পরে ইটেন আছে, ওয়াজের পরে সেন্ট আছে, সেন্ডের পাস্ট টেন্স হচ্ছে সেন্ট, পাস্ট পার্টিসিপল হলো সেন্ট। এখন মাথায় রাখবেন সেন্ডের ফার্স্ট ফর্ম এটা জীবনেও পসিবল না, যেহেতু আগে বি ভার্ব আছে, তাহলে এটা সেন্টটা B2 হিসাবে বসে নাই, এখানে কোনো সারি হিসাবে বসে নাই, এই সারিটা বসছে, অর্থাৎ B3 হিসাবে বসছে। এই সেন্টটা হচ্ছে 3 নাম্বার ফর্ম, ঠিক আছে, এই ভার্বের 3 নাম্বার সারির একটা, ঠিক আছে। তাহলে সেন্টটা হচ্ছে এই বি ভার্বের পরে যে কোনো সময় যদি এই বি ভার্বের 8টার পরে যে কোনো সময় যদি ভার্বের ফার্স্ট ফর্মে ডগ দেখবেন, চেহারা দেখবেন যে ফার্স্ট পার্টিসিপল আর ফার্স্ট ফর্ম যদি একরকম হয় দেখতে, প্লেট যেমন লাস্টের 2টা একরকম, তাহলে বি ভার্বের পরে এগুলা প্লেট বসলে মনে করবেন এটা B2 না, এটা B3, অর্থাৎ ফার্স্ট ফর্ম না, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সেন্টটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কনফার্ম হয়ে গেলাম এই দুইটা প্যাসিভ সেন্টেন্স। এখন অর্থটা কীভাবে দেবো, জাস্ট ওই সেন্টেন্সটা, ওই যে সাবজেক্টটা, আমরা যদি বলতাম আই ইট রাইস, আই ইট, তাহলে আমি খাই, খাওয়ার কাজটা কে করে, আমি করি। কিন্তু যদি আমি বলি আই এম ইটেন, তাইলে বোঝা গেল আমি খাই না, বরং আমার উপরে কাজটা করা হইতেছে, আমাকেই খাওয়া হইতেছে, ঠিক আছে, এরকম একটা কিছু। যদি ওটা পসিবল না, আই এম ইটেন কীভাবে বলবো, যদি আমরা খাইলে খেয়েও তাইলে আর আমি এটা বলতেই পারবো না, তাই তো, ওকে ফাইন। এবার আসেন, দ্য কাউ ইজ ইটেন মানে কি, কাউ ইজ ইটেন মানে হচ্ছে ওই কাউটিকে, গরুটিকে খাওয়া হয়, ঠিক আছে। দুঃখিত। কীভাবে অর্থ দিবেন, যে সাবজেক্টটা থাকবে ওইটার সাথে কয়েখার কে যুক্ত করবেন, জাস্ট আর কিছু না, কয়েখার কে যুক্ত করবেন, এটা আমার ল্যাঙ্গুয়েজে বলছি কথাটা, জাস্ট গরুটি খাওয়া হয়, অর্থাৎ গরুটিকে খাওয়া হয়, কয়েখার কে দিলে তাইলে আর আপনি বলবেন না গরুটিয়ে খায়, ওই গরুরে কিছু একটা খায়, এরকম ধরবেন না, কারণ খাওয়ার কাজটা গরুরে করতেছে না, বরংস গরুর উপরে কাজ করা হইতেছে। আবার দেখেন এই গরু দিয়ে উদাহরণ দিচ্ছি, ক্ষেত দিলে ক্ষেতকে খাওয়া হয়, এরকম আর কি। সো এই যে হি অর্থ সে না, সে পাঠায় না, এটার অর্থ হবে সে তাকে পাঠানো হয়েছিল, কয়েখারকে যুক্ত করেন, সেকে তো আর বলতে পারবো না, এটার অবজেক্ট ফর্মে বলেন, এই যে অবজেক্ট ফর্ম আছে, হিম অর্থ তাকে, এই হিয়ের অবজেক্ট ফর্ম ওই হিম, তাহলে এটার অবজেক্ট ফর্মের মতো কথা বলান, কয়েখারকে যুক্ত করেন, তাহলে এটার অর্থ হবে তাকে, সে না বলে বলতে হবে তাকে। যেমন আই না বলে বলতে হবে, সাবজেক্ট রূপে আই থাকলেও এখানে যদি পেসিভ হইতো তাহলে আমাকে বলতে হতো, আজের মতো অর্থ উই থাকলেও বলতে হতো, হ্যাঁ। তাইলে আমাদের উই আর থট মানে আমাদেরকে পড়ানো হয়, টিচ থট যেটা ওইটা বলছি, তা আমাদেরকে পড়ানো হয়, আমরা পড়াই না। সো এটা এটার মতো অর্থ দিবে, এটার অর্থ হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে তোমাকে, তাদেরকে, তাকে। সো এই 7টা প্রোনাউন আছে, এই 6টা না 6টা প্রোনাউন এখানে লিখছি না, এগুলোর পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট রূপটা চিনে নেবেন। আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট যা, অবজেক্টও তা থাকবে, জাস্ট কয়েখারকে যুক্ত করবেন। যেমন কাউকে আর বলা যাবে না, প্যাসিভে থাকলেও কয়েখারকে যুক্ত করলে হয়ে যায়, অবজেক্টের মতো অর্থ দেবে। তার মানে অবজেক্টটা সামনে আসে মূলত এখানে, এক্ষেত্রে অবজেক্টটা মূলত সামনে আসে। তাহলে দেখেন, কাউকে খাওয়া হয়, তাকে পাঠানো হয়েছিল, এটা প্যাসিভ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আর এটা পাস্ট টেন্স। তো তাকে পাঠানো হয়েছিল, এটা হয় ইজ, আর এটা হয়েছিল, ঠিক আছে। তাইলে তাকে পাঠানো হয়েছিল, জাস্ট আমি দেখেন কয়েকবার বলতেছি কথাগুলো যাতে আপনার মাথায় ঢুকে যায়। তারপর দেখবেন আমি যখন উদাহরণগুলো দেব, কয়েকটা উদাহরণের পরে আপনার সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, না হলে তো আমি বলছি আগে যে কমেন্ট করে যাবেন যে আমি কিছুই বুঝতে পারলাম না আপনার ভিডিও দেখে। এক্সাম্পল হিসেবে যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে চাই, আমি স্টুডেন্টদেরকে যখন পড়াইতাম এসএসসিতে, তখন তাদেরকে বলতাম, এসএসসি এইচএসসির স্টুডেন্টদেরকে পড়াইলে বলতাম আই ইট রাইস ইজ ইটেন বাই মি, মুখস্থ করে ফেলো। এটার অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আমরা ভয়েস চেঞ্জ যখন পড়তাম আর কি, আই ইট রাইস
এটার প্যাসিভ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কয়েকবার মুখস্থ করে ফেলো, বলে ফেলো, মুখস্থ হয়ে যাবে। তখন দেখা যায় যে আই ইট রাইসের প্রথমটা হচ্ছে সাবজেক্ট, পরেরটা ভার্ব, আর পরেরটা অবজেক্ট, তাই তো? তখন এটার সামনে অবজেক্টের সামনে যায়, এরপরে বি ভার্ব বসে, এটা তো নিয়ম অনুসারে সারা জীবন সত্য। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবেই বসবে। সো ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এই যে ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। আর প্রেজেন্ট টেন্সের জন্য ইজ আসছে, এম ইজ আর যে কোনো কিছু আসতে পারে, আর পাস্ট টেন্সের জন্য ওয়াজ ওয়ার যে কোনো কিছু আসতে পারে। আর হ্যাভ হ্যাজ থাকলে বিন বসাইতে হয়, হেড থাকলেও বিন বসাইতে হয়, হ্যাভ হ্যাজ হেড থাকলে বিন বসাইতে হয়, আমরা দেখবো, সমস্যা নেই। তারপরে দেখেন আই এর অবজেক্ট ফর্মটা বসতে পারে প্রিপোজিশনের পরে, আই এর অবজেক্ট ফর্মটা বসবে প্রিপোজিশনের পরে। আই এর অবজেক্ট হচ্ছে এই যে মি, তাহলে আই এর অবজেক্ট হচ্ছে একটা বাই, প্রিপোজিশনের পরে মি বসাইলাম। হি ইজ নোন টু মি, তাকে আমার দ্বারা চিনা হয় বা সিনিয়রকে আমি, এরকম। সো যখন নোনের পরে টু বসছে, বাই বসে নাই, সব ক্ষেত্রে যে বাই বসবে এমনটা না, কিন্তু 99% টাইমই বাই বসে প্রিপোজিশন, ওকে? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আসে, যেমন নোনের পরে টু বসে, ওকে? এই যে এখানে স্ট্রাকচারটা বলে দিছি। যদি আমি আগে স্ট্রাকচারটা বলে দিতাম তাহলে আপনারা হয়তো বা মুখস্থ করতে বা এরকম বিষয় মনে রাখতে অনেক কষ্ট হইতো, আরও অনেক স্ট্রাকচার আছে একই সাথে। তো আমি স্টুডেন্টদেরকে স্ট্রাকচার পড়াইতাম না, সবসময় বলতাম আই ইট রাইস পড়েন, আর এটার অর্থ পড়েন, এটার প্যাসিভ পড়েন রাইস ইজ ইটেন বাই মি। সো বাই মিটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রাইস। কী খাওয়া হয়? রাইস খাওয়া হয়, ভাত খাওয়া হয়, বিরিয়ানি খাওয়া হয়, পিৎজা খাওয়া হয়। যেইটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, কার দ্বারা খাচ্ছেন সেটা পরের কথা। আসল কথা হচ্ছে সাবজেক্টটা এখানে অবজেক্টটা প্রায়োরিটি পায়। এই যে এখানে অবজেক্ট ছিল যেটা, ওইটা এসে এখানে প্যাসিভের ক্ষেত্রে প্রায়োরিটি পায়। কিন্তু আগে প্রায়োরিটি পাচ্ছিল কে? সাবজেক্টে, আমি খাওয়ার কাজটা আমি করতেছি, কিন্তু এই রাইসটায় খাওয়ার কাজ করতেছে না, রাইসে কখনো খায় না, বরং রাইসটাকে খাওয়া হয়। যেমন আমি যদি এখন বলি টিভি দেখা হয়, তার মানে টিভি কি কিছু দেখে না, বরং টিভি কেউ না কেউ দেখে। আমি যে এই জায়গায় কথাটা বলছিলাম হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়, তার বাবায় পাঠাইতে পারে, মায়ে পাঠাইতে পারে, হ্যাঁ, স্কুলে পাঠাইতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গায় পাঠাইতে, হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাহলে তার শিক্ষককে পাঠাইতে পারে, যে কেউ পিটাইয়ে পাঠাইতে পারে, কোনো সমস্যা নাই। জাস্ট মাথায় রাখতে হবে অবজেক্টের সামনে আছে আমার, অর্থাৎ এটাই কাজ করে না, বরং এটার উপরে কাজ করা হয়, কেউ না কেউ এটার উপরে কাজ করতেছে। ধরেন রুমটা পরিষ্কার করা হয়েছে, তার মানে কেউ না কেউ তো পরিষ্কার করেছে, ঠিক আছে? সো এখানে কে করেছে এটা ইম্পর্টেন্ট না, কী পরিষ্কার করা হলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রুম পরিষ্কার করা হলো, এই জন্য অবজেক্টটা সামনে চলে আসে। আর ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্স মেক করতে হয়। আপনি শুধু প্রায়োরিটি দিতে চাচ্ছেন ওই রুমটাকে, আপনি কাউকে জিজ্ঞেস করছেন রুমটা কি পরিষ্কার করা হয়ে গেছে, তখন সে বলবে হ্যাঁ হয়ে গেছে। এখন কে করেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এভাবে সো আসেন আমরা একটু এর কথায় যাই, এবার আসল কথায় যাই। আমরা যে জিনিসটা শেখার জন্য এখানে আসছি, সো এখানে আছে কিছু সেন্টেন্স, কোনোই অ্যাক্টিভ টেক্টিভ নাই, সব প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? সব প্যাসিভ সেন্টেন্স। আপনি যদি প্যাসিভ সেন্টেন্স বুঝেন, রিডিংয়ের 90% আপনি মিনিমাম 30% সেন্টেন্স আপনি বুঝতে পারবেন, আপনি পরে অর্থ দিতে পারবেন, সঠিক অর্থ দিতে পারবেন। নয়তো উল্টাপাল্টা অর্থ দিবেন, কখনোই আপনি কথার সাথে ম্যাচ করতে পারবেন না। যেমনটা ওইখানে হয়েছিল, যেমন হি ওয়াজ সেন্ট, সে পাঠিয়েছিল, আর কোথায় তাকে পাঠানো হয়, 180 ডিগ্রি উল্টা কথা। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে দ্য লেটার ইজ রিটেন, এর অর্থ হচ্ছে চিঠিটি লেখা হয়। দ্য লেটার ইজ বিং রিটেন মানে চিঠিটি লেখা হচ্ছে। এভাবে ওয়াজ রিটেন, হয়েছিল, চিঠি লেখা হয়েছিল। দ্য লেটার ওয়াজ বিং রিটেন, চিঠি লেখা হচ্ছিল। এভাবে সব কিছুই আপনারা করতে পারবেন। বলতেছি, আমি আরও বলতেছি, অনেক কথা আছে এখানে। দ্য লেটার হ্যাজ বিন রিটেন অর্থ হচ্ছে চিঠিটি লেখা হয়েছে, আমি জাস্ট শুধু লালটুকুর অর্থ লালটুকু রেখেছি, ঠিক আছে? আর বাদ বাকি চেঞ্জ হবে। দ্য লেটার উইল বি রিটেন, চিঠিটি লেখা হবে। দ্য লেটার ক্যান বি রিটেন, চিঠিটি লেখা যেতে পারে, চিঠিটি লেখা যেতে পারে। লেখা, এই যে এই লেখাটা, এই বারটার রিটেনের জন্য আসতেছে। শুধু অন্য কোনো কিছু আসলে, পরিষ্কারের কথা আসলে এখানে লিখতাম পরিষ্কার করা হয়, পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করা হয়েছিল, এভাবে। তাহলে লেটার শুড বি রিটেন মানে হচ্ছে চিঠিটি লেখা উচিত। এখন দেখেন এটা অর্থ যদি আপনি যদি বলতেন যে চিঠিটি লিখে, তাইলে তো উল্টা হয়ে যেত, চিঠিটিকে লেখা হয়। এখন কয়েকারকে যুক্ত করেন, চিঠিটিকে লেখা হয়, চিঠিটিকে লেখা হচ্ছে, এরকম আর কি। তাইলে আমরা এমনিতেও বলতে পারতেছি, যেহেতু চিঠি আমরা বুঝতে পারতেছি ওয়ার্ডটা কী, সেই জন্য আমাদের কয়েকারকে যুক্ত করতে হচ্ছে না। যদি আপনি বুঝতে না পারেন তাহলে কয়েকারকে যুক্ত করবেন সাবজেক্টের সাথে, তাইলে আপনি বুঝতে পারবেন। কারণ বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে প্রত্যেকটা জায়গায়। এই যে বিং একটা বি ভার্ব, এরপরে রিটেন, তারপরে পাস্ট পার্টিসিপল আছে। এই যে বি একটা বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওয়াজ একটা বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স যখন বুঝে ফেলবেন, তখন সাবজেক্টের সাথে কয়েকার কে যুক্ত করবেন। এই যে বি ভার্ব, এই বি ভার্বগুলো মুখস্থ করবেন 8টা। তো এই 8টা আছে প্রত্যেকটার আগে দিই, মানে প্রত্যেকটা বি 3 আগে দিই।
ঠিক আছে, এই যে রিটেনটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা যেটা এখানে পড়েছি। ঠিক আছে, ভার্বের লিস্ট অবশ্যই পারতে হবে, নয়তো বেড়া লাগবে। ওকে ফাইন, এবার আসেন এই লেটারটাকে আপনি চেঞ্জ করেন, আপনি বলেন রুড, দ্য রুড ইজ কনস্ট্রাক্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে কনস্ট্রাক্টেড, দ্য রুড ইজ কনস্ট্রাক্টেড, তাহলে হবে রুটটি, হ্যাঁ রুটটি নির্মাণ করা হয়, কনস্ট্রাক্ট তো নির্মাণ করা। তাহলে আমি যদি বলতাম দ্য রুড ইজ বিং কনস্ট্রাক্টেড, তাহলে হচ্ছে রুটটি নির্মাণ করা হচ্ছে। এভাবে আমি যদি আরও চেঞ্জ করি, ফুটবল ইজ প্লেড, তাহলে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। এখানে যদি এইটাতেও বলতাম দ্য ফুটবল হবে না, ফুটবলের আগে আর্টিকেল বসে না, শুধু ফুটবল বলবো, ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড টুমোরো, ওকে আগামীকাল ফুটবল খেলা হবে। আমরা ফুটবল উইল বি প্লেড ইন দ্য ফিল্ড টুমোরো, মাঠে আগামীকাল ফুটবল খেলা হবে। আপনি ইচ্ছে মতো লম্বা করতে পারবেন, জাস্ট লাল টুকুর অর্থ ধরে নেন হয়, এই লাল টুকুর অর্থ ধরে নেন হচ্ছে, ইসবিং অর্থ হচ্ছে, ওয়াজ অর্থ হয়েছিল, তবে ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু শেষে থাকতে হবে প্রত্যেকটার, নয়তো তো এটা প্যাসিভ ভয়েস হবে না, তখন এরকম অর্থ দাঁড়াবে না অনেক ক্ষেত্রে। ওয়াজ হয়েছিল, ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে, ওয়াজ বিং থাকলে হচ্ছিল, হ্যাজ বিন থাকলে হয়েছে, উইল বি থাকলে হবে, ক্যান বি থাকলে যেতে পারে, মানে কোনো কিছু করা যেতে পারে, লেখা যেতে পারে, খাওয়া যেতে পারে, এরকম বলা যেতে পারে, যাই থাকুক ভার্ব সেটার উপরে ডিপেন্ড করবে। এরপরে হচ্ছে শুড বি, উচিত, তাইলে লেখা উচিত, খাওয়া উচিত, বলা উচিত, শোনা উচিত, যাই বলেন কেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জাস্ট আপনি এখানে সাবজেক্টটা চেঞ্জ করবেন আর এখানে ভার্বটা চেঞ্জ করবেন, অর্থটা দেবেন। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে কেক তৈরি করা হয়, বলবেন কেকটি তৈরি করা হয়, দ্য কেক ইজ মেড, হ্যাঁ মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, দ্য কেক ইজ বিং মেড, মানে কেকটি তৈরি করা হচ্ছে, দ্য কেক ওয়াজ মেড, কী কেকটি তৈরি করা হয়েছিল, দ্য কেক ওয়াজ বিং মেড হচ্ছিল, কেকটি তৈরি করা হচ্ছিল, দ্য কেক হ্যাজ বিন মেড, কেকটি তৈরি করা হয়েছে, দ্য কেক উইল বি মেড, কেকটি তৈরি করা হবে, দ্য কেক ক্যান বি মেড, কেকটি তৈরি করা যেতে পারে, দ্য কেক শুড বি মেড, কেকটি তৈরি করা উচিত। এভাবে ধরেন এই রাস্তাঘাট রোড সিস্টেমটাকে ইমপ্রুভ করা উচিত, তাহলে বলবো রোড সিস্টেম শুড বি ইমপ্রুভড, তাহলে এটা গভর্নমেন্টও করতে পারে, লোকাল পিপলও করতে পারে, যে কেউ করুক। রুট সিস্টেম বলতে আমি কী বুঝাইতেছি সাল্লাম আলাইকে জানে, রুটের কথা ধরেন বলছি, রুটকে ইমপ্রুভ করা উচিত, হ্যাঁ বা হ্যাঁ এই পদ্ধতিটাকে ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আমি কী বলতে চাইছিলাম আর কী বলছি, ট্রান্সপোর্টেশন সিস্টেম এই ধরেন, ট্রান্সপোর্টেশন সিস্টেম শুড বি ইমপ্রুভড, ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করা উচিত। তাহলে এটা গভর্নমেন্টে করতে পারে, মানুষে করতে পারে, লোকাল পিপলে করতে পারে, আর তো কী করবে, হাতি ঘোড়া ভাল্লুকে করবে, বাই বলে বলতে পারেন, চাইলে না বললেও কোনো অসুবিধা নেই। কারণ প্যাসিভ সেন্টেন্সে অবজেক্টটা এখানে ইম্পর্ট্যান্ট, সাবজেক্ট হয়ে যেটা চলে আসলো ওইটাই ইম্পর্ট্যান্ট, কে করে সেটা ইম্পর্ট্যান্ট না, সেটা আপনি না দিলেও না দিতে পারেন। এবং অনেক সেন্টেন্সে এরকম কোনো অবজেক্ট বাই লিখে বাকিগুলো পাবেন না। কারণ আপনি বলতে চাচ্ছেন, ধরেন পাশের রুমে লুডো খেলা হচ্ছে, আর পাশের রুমে পড়ার কথা ছিল, আপনার আম্মুকে এসে বিচার দিতে চাচ্ছেন যে আম্মু পাশের রুমে লুডো খেলা হচ্ছে, তার মানে কি ওইখানে কে খেলতেছে সেটা ইম্পর্টেন্ট না, এখানে হয়তো বা পড়ার কথা ছিল বা অন্য কিছু করার কথা ছিল, কিন্তু এখানে লুডো খেলা হইতেছে, আপনি বিচার দিতেছেন। সো বিষয়টা হচ্ছে লুডোটা এখানে ইম্পর্টেন্ট, এখানে কোনো কে খেলতেছে সেটা ইম্পর্টেন্ট না। ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন, ভাই আমাদের রাস্তাটা কি সম্পূর্ণ হয়ে গেছে, এটা সরকারে করলো না, কে করলো, মেম্বারে করলো না, চেয়ারম্যানে করলো, এটা ইম্পর্টেন্ট না, রাস্তাটা নির্মাণ হইলো কি হইলো না সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট। সেই জন্য অবজেক্টটাকে আপনি সামনে নিয়ে আসছেন, এখানে কোনো ব্যক্তি কাজ করতেছে না, কে করতেছে সেটা ইম্পর্টেন্ট না। ওকে, ব্যক্তির ক্ষেত্রেও তো প্যাসিভ হয়, এটা তো আমরা দেখলাম, তাকে পাঠানো হয়। সো এটা মাথায় রাখবেন। সো কার উপরে কাজটা করা হইতেছে বা কোন জিনিসটার উপরে কাজ করা হইতেছে সেটা মাথায় রাখতে হয়, এক্ষেত্রে কে করতেছে সেটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে, যদি এই জিনিসটা বুঝে থাকেন, আর যদি একেবারেই কিছু না বুঝেন, তাইলে এই লালগুলোর অর্থ এইটা ধরে নেন, তাইলে আপনার শেষ কাজ। জাস্ট এখানে বারোটার অর্থ জানবেন আর দেবেন, বসাবেন, শেষ। আর যদি ক্লিয়ারলি বুঝে থাকেন আমার কথাগুলো, তাহলেও কমেন্টে জানাবেন যে খুবই স্পষ্ট আপনার কথা বুঝতে পারছি। ওকে, না বুঝতে পারলেও জানাবেন, সমস্যা নেই। এরপরে চাইলে আপনি নেগেটিভ করতে পারেন, এই যে ইজ বি ভার্ব, অক্সিলারি ভার্ব যেগুলো আছে, জাস্ট ওয়াজ বিংয়ের পরে না, এর আগে, এই বিনের পরে না, হ্যাজের পরে, এই যে ক্যানের পরে, উইলের পরে, শুডের পরে জাস্ট নট যুক্ত করবেন, তাইলে নেগেটিভ হয়ে যাবে। যেটার অর্থ ছিল হয়, এটার অর্থ হয় না। দ্য লেটার ইজ নট রিটেন, চিঠি লেখা হয় না, চিঠি লেখা হচ্ছে না, হয়নি, হবে না, হওয়া উচিত নয় বা উচিত হবে না, এরকম। কারণ মডেল ভার্বের ক্ষেত্রে প্রেজেন্টেরও ভাইব দেয়, ফিউচারেরও ভাইব দেয়। ওকে ফাইন,
এবার আসি, যদি আপনি ওই সেন্টেন্সগুলোকে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে চান, জাস্ট করতে পারবেন। ইজটাকে সামনে নিয়ে আসেন, ওয়াজটাকে সামনে নিয়ে আসেন, হ্যাজটাকে সামনে নিয়ে আসেন, শেষ। জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসেন। নেগেটিভ করতে চাইলে ইজের সাথে একটা নোট লাগিয়ে তারপর সামনে নিয়ে আসেন, সমস্যা নাই। সো দেখেন কীভাবে অর্থটা হয়, এই সেন্টেন্সটা হয়। ইজ দ্য লেটার রিটেন, ইজ দ্য লেটার রিটেন, চিঠিটি কি লেখা হয়? কী দিয়ে প্রশ্ন করবেন? চিঠিটি কী লেখা হয় মানে একটু জোর দিয়ে প্রশ্ন করবেন। কেন? কারণ এটা ইয়েস নো কোয়েশ্চন, ইয়েস নো টাইপ কোয়েশ্চন। কারণ হচ্ছে সামনে অক্সিলারি ভার্ব আছে, কোনো ডব্লিউএস কোয়েশ্চন নাই। ডব্লিউএস কোয়েশ্চন থাকলে ইয়েস নো কোয়েশ্চন বলে না ওইটাকে। কেন জানেন? ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম কখন আপনি ভাত খান, তখন আপনি সময়টা বলবেন, আপনি বলবেন না ইয়েস খাই, নো খাই না, এটা বলবেন না। যদি আমি বলি আপনি কি ভাত খান, আপনি কি ভাত খান, কী দিয়ে প্রশ্নটা করি, আপনি কি ভাত খান, কীটা দিয়ে একটু জোর দিয়ে প্রশ্ন করি, তখন আপনি বলবেন হ্যাঁ আমি ভাত খাই, অথবা না আমি ভাত খাই না। সো যাই বলেন, এই ইজটা যেহেতু অক্সিলারি ভার্ব, তার মানে ওইটা ওইভাবে জোর দিতে হবে কী দিয়ে। কি আগে যুক্ত করবেন? ভার্বের আগে। চিঠিটি কি লেখা হয়, ভাত কি খাওয়া হয়, এরকম। তাহলে চিঠিটি কি লেখা হয়, চিঠিটি কি লেখা হচ্ছে, চিঠিটি কি লেখা হয়েছিল, এরকম। চিঠিটি কি লেখা হয়নি, ওয়াজ নট বললে, ইজ নট বললে নেগেটিভ হবে। চিঠিটি কি লেখা হচ্ছে না, চিঠিটি কি লেখা হয় না, এরকম। এই যে উইল দ্য লেটার বি রিটেন, জাস্ট আমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছি, বি কিন্তু সামনে নেই, জায়গায় রয়ে গেছে, জাস্ট সাবজেক্টের আগে উইলটাকে নিচ্ছি। চিঠিটি কি লেখা হবে, এটাকে যদি উইলকে নেগেটিভ করলে ওন্ট হয়, উইল নট আর কি, উইল নটকে আমরা সংক্ষেপে বলছি ওন্ট। ওন্ট দ্য লেটার বি রিটেন, চিঠিটি কি লেখা হবে না, এরকম। সো দেখেন এতক্ষণ আমরা পড়ছিলাম ইজ, ওয়াজ, হ্যাজ, উইল এগুলো দিয়ে, কিন্তু এর বাইরে কি ভার্ব আসতে পারে না? আসতে পারে, অফকোর্স। লেটারে পরেও আর হইতে পারে, ওয়ার হইতে পারে, হ্যাভ হইতে পারে, হ্যাজের জায়গায় হ্যাভ, ওয়াজের জায়গায় ওয়ার, ইজের জায়গায় আর হইতে পারে। কখন হবে? যখন এটা প্লুরাল হবে। এই দেখেন এস যুক্ত আছে, এস যুক্ত আছে লেটার্স, চিঠিগুলো। তাইলে যদি এখানে আমি জাস্ট চিঠি দিয়ে উদাহরণ দিছি বলেই এখানে চিঠিগুলো বলছি আর কি, আর কিছু না, প্লুরাল করছি। তো এখানে যেহেতু প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল তো বুঝেন, সিঙ্গেল শব্দটা তো বুঝেন না? সিঙ্গেল মানে একটা, একজন বা একটিকে বুঝাইলে সিঙ্গেল, সিঙ্গুলার। একের অধিক হইলে প্লুরাল। এটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এস যুক্ত হইলেও অনেক সময় নাউনের সাথে এস যুক্ত হইলে এটা প্লুরাল হয়ে যায়। তাহলে প্লুরাল সাবজেক্ট হইলে এটা কখনো ইজ হবে না, কারণ ইজটা সিঙ্গুলার ভার্ব, এটা আর হবে প্রেজেন্টের ক্ষেত্রে। ফার্স্টের ক্ষেত্রে ওয়াজ হবে না, ওয়ার হবে। হ্যাজ হবে না, এতক্ষণ হ্যাজ ছিল, আমরা হ্যাজ দিয়ে পড়ছি, হ্যাজ বিন, তো এটা হ্যাভ বিন হবে তখন। ঠিক আছে, এই স্টাইলে হবে আর কি, এই জায়গাগুলোয় চেঞ্জ আসবে। সো মাথায় রাখবেন, এই যে দেখেন একটা জিনিস সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা বোঝাই। সাবজেক্টের এই যে নাউনের সাথে কখনো এস যুক্ত হইলে মনে করবেন এটা প্লুরাল হয়ে গেছে। এই যে প্লেট থেকে প্লেটস, কেট থেকে কেটস, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, বাস থেকে বাসেস। আবার দেখেন ব্যতিক্রম হইতে পারে, মেনকে মেন্স বলে না, আবার MEN মেন, চেঞ্জ করে লিখছি জাস্ট, তবুও প্লুরাল হয়ে গেছে। চিলড্রেন শব্দটা প্লুরাল, যেমন পিপল শব্দটা প্লুরাল, দেখতেই প্লুরালের মতো লাগে না, তবুও এটা প্লুরাল। ঠিক আছে, সো কিছু আছে ব্যতিক্রম, আর অধিকাংশই এস যুক্ত হইলে প্লুরাল হয়ে যায় নাউনের ক্ষেত্রে। কিন্তু দেখেন ভার্বের ক্ষেত্রে একটু উল্টা ঘটনা, আজকে নতুন একটা জিনিস শিখবেন, যারা এর আগে জানতেন না, জানেন যদি ভালো। সো এস, ভার্বের সাথে এস যুক্ত হইলে প্লুরাল হয় না, বরং এটা উল্টোটা হয়, সিঙ্গুলার হয়ে যায়। নাউনের সাথে এস যুক্ত হইলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস যুক্ত হইলে সিঙ্গুলার হয়। তার মানে যদি আপনার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হয়। আমরা এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়েছিলাম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এত কিছুর দরকার নেই, জাস্ট মাথায় রাখেন এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটা একটা সিঙ্গুলার ভার্ব, এস যুক্ত হওয়ার কারণে। এর উল্টাটা ঘটবে যখন আপনি এস বা ইএস তুলে ফেলবেন তখন। ওকে ফাইন। সো এই জন্য আমরা লেটার্স প্লুরাল, এই জন্য আর বসাবো। আর এটা আরেক বিষয় এখানে দেখাই যে এমটা ফিক্সড আইয়ের সাথে, এটার কথা বাদ দেন। ইজ আর আরের মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার, কারণ দেখেন শেষে এস আছে। ওয়াজ আর ওয়ারের মধ্যে দেখেন শেষে এস আছে, যেটা এটা সিঙ্গুলার, এস দিয়ে সিঙ্গুলার বানান। হেভ আর হেজের মধ্যে দেখবেন হেজের মধ্যে এস আছে, তার মানে হেজটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সো এস আমরা যুক্ত করি না, এটা ন্যাচারালি আছে এস, তবু মনে রাখার জন্য আমি বলছি যেগুলার শেষে এস আছে মনে করবেন এগুলা সিঙ্গুলার ভার্ব। ওকে, মডেল ভার্বে কিন্তু কখনো সিঙ্গুলার হয় না, এটা মাথা রাখবেন। সিঙ্গুলার প্লুরাল নাই, সবগুলোর সাথে সেম। হেডের সাথে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, যেগুলোর একাধিক আছে আর কি, একাধিক ফর্ম আছে। হেভ আর হেজের মধ্যে দুইটা ফর্ম আছে, হেডার, এরপরে হচ্ছে ইজ আর আরের মধ্যে এবং ওয়াজ আর ওয়ারের মধ্যে। এই ছয়টার মধ্যে তুলনা করবেন কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। ডু আর ডাজের মধ্যে ডাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে ফাইন। এবার আসি আমরা একটু এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, আমি একটু রিভিশন দিয়ে দিই। কয় হারকে যুক্ত করবেন সাবজেক্টের সাথে, প্যাসিভ ভয়েসের অর্থ পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে রাইস ইজ ইটেন বাই মি মনে রাখবেন, তাহলেও আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন। আর দেখেন প্রত্যেকটা লালের অর্থ আপনারা এভাবে শিখে নেবেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন,
সহজ পড়া 24 চ্যানেলের স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট দেন, তারপর এটাকে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? তাহলে যদি আপনি উপকৃত হন, নূর স্যারকে একটা ধন্যবাদ দেবেন, ঠিক আছে, কমেন্টে। এরপরে দেখেন এইগুলো অর্থ হবে। এখানে যা ইচ্ছা তা বারবের লেটারের জায়গায় যুক্ত করতে পারবেন। এখানে জাস্ট এই লালটুকু ঠিক থাকবে, আর এখানে যা ইচ্ছা বারবের পাস্ট পার্টিসিপল বসাইতে পারবেন, এবং সেটা অনুসারে এখানে অর্থটা চেঞ্জ হবে। এই যে রিটেনের জায়গায় যা আছে ওখানে অর্থটা চেঞ্জ হয়ে লিখার জায়গায় বসবে। আর বাদ বাকি এটা কিন্তু সেম থাকবে লালগুলোর কারণে। এটা কিন্তু মডেল ভার্ব এখানে 3টা আছে, কেনে সব মডেল ভার্বের পরে বি বসে, তারপর বারবের পাস্ট পার্টিসিপল বসে। এই জন্য উইলের পরে বি, হ্যাঁ, ক্যানের পরে বি, শুডের পরে বি। অক্সিলারি ভার্ব মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন, কণ্ঠস্থ রাখবেন। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এজ, আর, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিড, অর, ডেয়ার। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মধ্যে মডেল ভার্ব আছে, বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, এরপরে ডু ভার্ব আছে। এগুলোকে মাথায় রাখবেন। এগুলোকে মাথায় রাখলে আপনি যদি টিচারও হয়ে থাকেন, ভবিষ্যতে যদি কখনো টিচার হন, সেক্ষেত্রেও আপনার এগুলো খুবই কাজে আসবে এবং আপনার বুঝতে এবং বুঝাইতে খুবই সহজ হবে। বুঝতে পারছেন? ওকে, এটা শুধু আমার স্টুডেন্টদের জন্য না, এই ক্লাসটির টিচারদের জন্য হইতে পারে। আর যারা অলরেডি অনেক দক্ষ টিচার আছেন, তাদেরকে আমি মানে কি বলবো, তাদের ক্রেডিট আমি সবসময় দিই। অনেক টিচার আছেন, আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখেছি যারা এত দক্ষতার সাথে পড়ান, আমার খুব ভালো লাগে। নাম কয়েকজনে আছে, তারপরেও বাকিরা রাগ করতে পারে, এই জন্য সবার নাম বলতেছি না। ওকে, ফাইন। সো দেখেন, আমার পড়াইতে সবসময় ভালো লাগে। কিছু পড়া, ওই যে আমাদের হাই স্কুলে, আমি কেন বললাম এটা টিচার্সদের জন্য হইতে পারে, আমি এটা করতেছি না কাউকে, জাস্ট এই জন্য বলছি যে আমরা হাই স্কুলে যে পড়ছি এটা এই স্টাইলে পড়ি নাই, যার কারণে আমরা বুঝতেই পারি নাই যে এটা কী পড়ে আসলাম, ঠিক আছে? এখন মানে মনে একটু কষ্ট আসছে যে এভাবে যদি স্যাররা পড়াইতেন তাহলে আর আমার ঝামেলাটা হইতো না। হ্যাঁ, মানে আমি এই জন্য পরামর্শ দিই, স্যাররা এটা পারেন নিশ্চয়ই, কিন্তু পড়ান না, কি অন্য স্টাইলে পড়েন, কারণ এটা পরীক্ষার পাশের জন্য পড়ানো যেটা। সো পরীক্ষার পাশের জন্য পড়বেন না, একটা উপকার যাতে আসে ভবিষ্যতে, সেই জন্য পড়বেন আর কি। আর স্যারদেরকে প্রতিও রিকোয়েস্ট থাকবে যাতে ওইভাবে পড়ান। ওকে, থ্যাংক ইউ। তারপরে আসি আমরা প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের এই জায়গাটা, সরি, আমরা এতক্ষণ প্যাসিভ ভয়েসই পড়তেছিলাম, এখন একটু লম্বা করে সেন্টেন্সটা পড়বো। যেমন আমরা বলছিলাম রুম ইজ ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়। রুম ওয়াজ ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়েছিল। এরকম রুম হ্যাজ বিন ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়েছে। রুম উইল বি ক্লিনড, রুমটা পরিষ্কার করা হবে। কিন্তু কবে হবে সেটা যদি আমরা বলতে চাই বলবো, কে করবে সেটা যদি বলতে চাই সেটা পরে বলবো, এটা অবজেক্টের বিষয়। হ্যাঁ, অবজেক্ট না, অবশ্য এক্সটেনশনের বিষয়, অতিরিক্ত কথায় আসবে। সো এখানে আসে এভরিডে, রুমটি পরিষ্কার করা হয় প্রতিদিন, শেষ। রুমটি পরিষ্কার করা হবে আগামীকাল, তাইলে বলবো দ্য রুম উইল বি ক্লিনড টুমোরো। যে কোনো কিছু বলতে পারি। এবার দেখেন আরও, দ্য লেটার ওয়াজ রিটেন ইয়েস্টারডে, গতকাল। আমরা একটু বাড়াইলাম, সেন্টেন্স বাড়াইতে পারি, ফিউচারের জন্য টুমোরো যুক্ত করতে পারি। এরপরে এই যে সম্পন্ন করা হবে টাস্কের কথা, টাস্ক মাস্ট বি কমপ্লিটেড টুডে, আজকেই করতে হবে। এটা ফিউচারের মতো ভাব দিতেছে, কারণ এটা মাস্ট বি মডেল ভার্ব আছে। অক্সিলারি ভার্বের সবগুলোর ব্যবহার যদি আমরা দেখি, লেটার ইজ রিটেন আমরা অলরেডি দেখছি, বাই হিম অমুকের দ্বারা, বাই মি আমার দ্বারা, বাই করিম করিমের দ্বারা, যা ইচ্ছা তা বলতে পারবেন। বাই ফাদার আমার বাবার দ্বারা, যা ইচ্ছা বলতে পারবেন, পরে যুক্ত করতে পারবেন। লেটার ইজ রিটেন পর্যন্ত আমি কিন্তু সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এরপরে অংশ আপনি ইচ্ছা মতো যুক্ত করতে পারবেন যখন যেটা পড়বেন। দ্য হাউস ইজ বিল্ট, এতটুকু প্রয়োজন। বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখন কত সালে আপনি এটা বলে দেন, ইন 2010 সালে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। উল্টো পাল্টা করেও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। মেন কথাটা তো বুঝতে পারছেন, বাইকটা তো বুঝে বলতে পারছেন, শেষ। আর কোনোই ঝামেলা হবে না আপনার। দ্য বুকস আর বিং, এই যে বুকস আর কেন হইলো, ইজ কেন হইলো না, কারণ বুকস প্লুরেল, সেই জন্য আরবিং হচ্ছে, আরবিং অর্থ হচ্ছে। এই যে ইজবিং অর্থ যা, আরবিং অর্থ তা, ইজবিং অর্থ যা, আরবিং অর্থ তা। এই যে ইজবিং হচ্ছে, কারণ এটা কিন্তু সাবজেক্ট অনুসারে ইজ বদলিতে পারে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ইজের বদলা আর আসতে পারে, ওয়াজের বদলা ওয়ার আসতে পারে প্লুরাল হইলে, সেক্ষেত্রে অর্থ কিন্তু সেম থাকবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্য আমি বলছি আপনার পুরো ভিডিওটা দেখেন, প্রত্যেকটা কনফিউশন দূর হয়ে যাবে। সো দেখেন, এখন কোথায় ছিলাম, এই জায়গায়। এরা বইগুলো পড়া হয়েছিল না, হচ্ছে এই যে আরবিং হচ্ছে বাই দ্য স্টুডেন্টদের দ্বারা। ওকে, ফাইন। এরপরে হ্যাভ বিন, হ্যাজ বিন কমপ্লিটেড বাই দেম, তাদের দ্বারা সম্পন্ন হয়েছে। বাই দেম বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে দেখেন প্রজেক্টের কথা। এরপরে উইল দিয়ে দ্য মিটিং উইল বি অ্যারেঞ্জড, মিটিংটা আয়োজন করা হবে, সভাটি আয়োজন করা হবে বাই দ্য ম্যানেজার কর্তৃক। সো বাই টুমোরো, আগামীকালকের মধ্যে, এরকম আর কি। সো
যে কোনো কিছু বলতে পারেন। দ্য প্রবলেম উইল হ্যাভ বিন সলভ, এটা ফিউচার পারফেক্ট টেন্স, সেম ভাইব দিতেছে, সমস্যা নাই। আমি যেগুলো বলছি ওইগুলো জানলেই আপনার ভাইবগুলো বাদ বাকি সেমই আসে। দ্য টাস্ক ক্যান বি ডান বাই এনিওয়ান, যে কেউ, বাই এনিওয়ান মানে যে কেউ দ্বারা। তাহলে যে কেউ দ্বারা কী হতে পারে, এই টাস্ক মানে কাজ, কাজটি করা যেতে পারে। এই যে এই কাজটি যে কেউ করতে পারে, এভাবে আপনি যে কোনো সিস্টেমে অর্থটা দিতে পারেন। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখতে পারেন মে দিয়েও সেন্টেন্স হইতে পারে। কেনের অর্থ যা, মেয়ের অর্থ তাই দাঁড়ায়, তবে কেনের অর্থ হচ্ছে এভাবে যখন আপনি ক্যাপাবিলিটি হবেন, মানে আপনার ক্যাপাবল হবেন, যখন আপনি সক্ষমতা বোঝাতে চাইবেন তখন ক্যান। আর মে হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। পারে দুইটার অর্থই পারে, কিন্তু একটা হচ্ছে সম্ভাবনা অর্থে পসিবিলিটি মে, আর ক্যান হচ্ছে কি ক্যাপাবিলিটি বুঝাইতে ব্যবহার করা হয়। সো উদাহরণ আছে, দেখে নিতে পারেন। আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি, আমার কারণ পেছনে আরও অনেক কথা আছে। পেছনের না সামনে? আচ্ছা সামনে, ভিডিওর সামনে। ওকে, দ্য রুলস মাস্ট বি ফলোড বাই এভরিওয়ান, এই নিয়মগুলো সবাইকে মেনে চলতে হবে। ফিউচারের মতো ভাইব দিতেছে, কারণ মডেল ভার্ব। ওকে, এরপরে আসেন আমরা ডকুমেন্টের কথা বলছি। শুড বি সাইন্ড, শুড বি সাইন্ড মানে কি, শুড হতে উচিত, তাহলে সাইন করা উচিত বা স্বাক্ষরিত করা উচিত। তাহলে শুড বি সাইন্ড, স্বাক্ষরিত হওয়া উচিত। কেন? কার দ্বারা? বাই ম্যানেজার দ্বারা। ডকুমেন্টসগুলো স্বাক্ষরিত করা হচ্ছে। ওকে, ডকুমেন্টস মানে নথিপত্র বাদ দিয়ে আপনি ডকুমেন্টসকে ডকুমেন্টস পড়েন, কোনো সমস্যা নাই। এটাকে নথিপত্রগুলো বলার দরকার নেই তো। আপনি যদি ডকুমেন্টসই ভালো বুঝবেন, নথিপত্রের চাইতে কুড দিয়েও সেন্টেন্স হয়, যতই হোক না কেন, কুড, উড, এগুলোর পরে বি বার বসবে। মডেল ভার্বের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের পরে বি বসবে। মডেল ভার্বের পরে সব জায়গায় বি বসবে। আমরা উপরেও সেন্টেন্সে দেখেছি, শুড বি, ক্যান বি, উইল বি, আমরা দেখছি না, উদাহরণের সময় কিন্তু দেখছি। আচ্ছা, আবার দেখাবো, রিভিশন দেবেন, সমস্যা নাই। দ্য ডিসিশন উইল বি অ্যানাউন্স টুমোরো, তাহলে সিদ্ধান্তটি আগামীকাল ঘোষণা করা হবে। এই যে উইল বি অর্থ হবে, সো হবে আমরা পাইছি, আর টুমোরো তো আগামীকাল এক্সট্রা যুক্ত হয়েছে, শেষ। অবলাইগেশন, এখন একটু নতুন নিয়মে আসি। অবলাইগেশন বা এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা টু বি দিয়েও সেন্টেন্স মেক করতে পারি। সেক্ষেত্রে এটার অর্থ হবে বা উচিত, এরকম অর্থে। তাহলে আমরা যদি বাধ্যবাধকতার ক্ষেত্রে যাই, দ্য রুলস আর বি ফলোড স্ট্রিক্টলি, মানে স্ট্রিক্টলি কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যেখানে খুব বাধ্যবাধকতা আছে, নিয়মগুলি কঠোরভাবে মেনে চলা উচিত। এটার অর্থ এই দেখেন, উচিত শুড বি নাই, তবুও আর টু বি বলেও এটা হতে পারে। আমরা টু বি ভার্বের ব্যবহার দেখতেছি, টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ওয়াজ আছে না, উচিত ছিল হবে, এই যে এখানে উচিত ছিল। আর এই যে ইজ আছে, আর আছে, সেক্ষেত্রে উচিত হবে, কোনো সমস্যা নাই, শুড ছাড়াও এটা বলা যেতে পারে। আবার দেখেন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ফিউচারের কথা, এই যে নেক্সট উইক দেখে আমরা বুঝতে পারতেছি ফিউচার, নেক্সট মান্থ দেখে বুঝতে পারতেছি ফিউচার, তাহলে এটা অর্থ হবে ফিউচারের মতো, ভবিষ্যতে হবে। তাহলে অনুষ্ঠানটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে, দ্য ইভেন্ট ইজ টু বি হেল্ড নেক্সট উইক, ঠিক আছে। এটা উইল বি বলেও বলা সম্ভব, ঠিক আছে। সো কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল স্টেটমেন্টের ক্ষেত্রেও, মানে শর্তযুক্ত বা অনুমান নির্ভর সেন্টেন্স স্টেটমেন্টের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন, এই স্ট্রাকচারগুলো। দেখেন, পড়ে নেন, আমার কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি। লঞ্চ অর্থ চালু করা। ওকে, ফাইন। এবার আসি ফর্মাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও আমরা এগুলো বলতে পারি, যেমন অল এমপ্লয়িজ আর টু বি ইনফর্মড অ্যাবাউট দ্য চেঞ্জেস, সকল কর্মচারীকে পরিবর্তনগুলো সম্পর্কে জানানো উচিত। এই যে উচিত হতে বলছে, আর টু বি, ইজ টু বি, ওয়াজ টু বি, ঠিক আছে। এগুলা উচিত বলেও চালাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ফিউচারের মতো দিয়েও চালাইতে পারবেন, সমস্যা নাই। ওকে, এবার আসি পারপাস ওর ইন্টেনশনের ক্ষেত্রেও আমরা সেন্টেন্স মেক করতে পারি এভাবে, উচিত অর্থেই বসবে বা হবে, ফিউচার অর্থেও বসবে। এবার আসেন টেন্স বেসড কথা বলার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। টেন্স বেসড অর্থগুলো দেখেন, অ্যাক্টিভ থেকে কীভাবে পেসিভ করি আমরা। একটা সেন্টেন্স মেকিং করে শিখছিলাম না, যে আই ইট রাইস, ধরেন এটা আই, এটা ইট, এটা রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ইংলিশটা সামনে আসবে, ইজ ইটেন মানে স্পোকেন, ওই যে স্পিক থেকে স্পোকেন, আর বাই মি আর বলা হইলো না, কারণ এটা পিপলরা বলে, এটা কোনো সমস্যা নাই। এটা বেশ অ্যাক্টিভের ক্ষেত্রে একটু উল্টাটাও ঘটে, হ্যাঁ। যেমন ধরেন আপনি পেসিভে এরকম একটা সেন্টেন্স আছে, কিন্তু অ্যাক্টিভে নিতে চাচ্ছেন, অবজেক্ট নাই, এখানে কিন্তু অবজেক্ট নাই, সেই জন্য আপনি একটা সাবজেক্ট নিজে থেকে বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা ইংলিশে কথা বলে কারা, মানুষেরা, সেই জন্য মানুষ নিতে পারবেন, এই জন্য এখানে মানুষ আনে নাই। আর অল ওভার দ্য ওয়ার্ল্ডটা এক্সট্রা ছিল, এটা বসিয়ে দিচ্ছে। ইংরেজি সারা বিশ্বে বলা হয়, এটা পেসিভ সেন্টেন্স,
ইংরেজি কি আর কি, মানে ইংলিশে বলে না, ইংলিশে কাজ করে না, বরং ইংলিশের উপর কাজ করা হয়। স্পোকেনের কাজটা মানে বলার কাজটা ইংলিশের উপর করা হইতেছে, অর্থাৎ ইংরেজি কথা সারা বিশ্বে বলা হয়। এই হচ্ছে বিষয়, বলা ইংলিশ, এই যে স্পোকেন কথা বলা হয়। এবার আসেন সামওয়ানটাকে তো আমরা নাই করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সামওয়ান ইজ পেইন্টিং দ্য হাউস ইজ বিং পেইন্টেড। এই যে ইজের জায়গায় আছে, আর পেইন্টিংয়ের পাস্ট পার্টিসিপল, পেইন্টিং ভার্বের সাথে আইএনজি আছে বিদায় আমরা একটা বিং যুক্ত করেছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, পেইন্টের পাস্ট পার্টিসিপল পেইন্টিং, বিং আমরা যুক্ত করেছি কন্টিনিউয়াসের জন্য, সব কন্টিনিউয়াসের জন্য বিং আনতে হয়, আর হ্যাজ থাকলে বিন আনতে হয় পারফেক্টের ক্ষেত্রে। এই যে দেখুন হ্যাজের পরে বিন। এখানে দেখেন একটা সেন্টেন্স, আমি যদি এই সেন্টেন্সটা দেখেই আপনারা বুঝতে পারবেন, এটা একেবারে সহজ অর্থ দেখেন আছে। এই জায়গাটা দেখেন, দ্য টিচার কারেক্টেড দ্য হোমওয়ার্ক, এখানে পাস্ট টেন্স না, এইটা পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ হবে, এখানে ইজ হবে না। তাহলে হোমওয়ার্কটাকে সামনে নিলাম, তারপর ওই যে রাইস ইজের বদলা ওয়াজ ইটেন, এটা না চাইলে বসাইতে পারেন বাই দ্য টিচার, সমস্যা নাই, বাই বলে বসাইতে পারেন। এখানে দেখেন পেসিভে কিন্তু অবজেক্ট ইম্পর্টেন্ট না, আপনি না বসাইলেও কোনো প্রবলেম হবে না, তবে একাডেমিক স্টুডেন্ট যারা আছেন তারা বসিয়ে দেবেন, সমস্যা নেই। এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি থাকার কারণে ওয়াজ বিং আগে যেরকম ইজ বিং ছিল সেম, এই জায়গাটা আসলে আমার বোঝানো উচিত। এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা না এই জায়গাটা, এটা উইল বি, এই যে উইল আছে, জাস্ট বি লাগছে, মডেল ভার্বের পরে বি ভার্ব লাগে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, পাবলিশের পাস্ট পার্টিসিপল পাবলিশড, বাই দেম ইচ্ছা করলে বসাইতে পারবেন বাই দেম। এরপরে সেমভাবে এটাও 9 নম্বর আছে, একটু দেখে নেন। তারপরে আমি কিন্তু সব জায়গায় বাংলাটা দেওয়া আছে শুধু পেসিভের অর্থ, ঠিক আছে, শুধু পেসিভের অর্থ। আমি একটা জিনিস খুঁজতেছি, ক্যান বি, ক্যানের জায়গায় ক্যান বি, ক্যানের পরে ক্যান বি হয়েছে, কারণ মডেল ভার্ব থাকলে বি বসাইতে হয়। আচ্ছা আমি একটা খুঁজতেছি, দেখি পাই কি না, সামনে পাবো মনে হয়, আচ্ছা পাইতেছি, পাবো সমস্যা নেই, ইনশাল্লাহ পাবো। না পাই নাই, অতীতে ফেলে গেছি মনে হয়, একটু দেখেন কষ্ট করে, আবার আমি যাচ্ছি একটু পেছনে। এই দেখেন দে, আচ্ছা এই সেন্টেন্সটা একটু দেখাই, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এখানে কিন্তু হ্যাভ কমপ্লিটেড হচ্ছে আমার ভার্ব, এই যে হ্যাভের জন্য হ্যাভ কমপ্লিটেড এইটুকু হচ্ছে ভার্ব, আর দ্য অবজেক্ট হচ্ছে দ্য প্রজেক্ট। তাহলে প্রজেক্টটাকে আমি সামনে নিয়ে আসলাম, এখানে ছিল হ্যাভ, তাহলে হ্যাভ বিন হবার কথা ছিল, কিন্তু এখানে হ্যাজ বিন কেন, কারণ এটা প্রজেক্টটা হচ্ছে, দ্য প্রজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, আর এখানে দেটা ছিল প্লুরাল, এই জন্য প্লুরাল ভার্বটা বসছে, আর এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্বটা বসছে। সাবজেক্ট অনুসারে হ্যাভ আর হ্যাজ সেম ক্যাটাগরির সেম অর্থ দেবে, কিন্তু সাবজেক্ট অনুসারে বদল করে বসাইতে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ আনতে হবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ আনতে হবে। এটা সাবজেক্ট কী আসতেছে সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু অর্থ সেম থাকবে। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, হয়েছে, কথাটা ঠিকই থাকবে। আমরা হ্যাজ বিন রিটেন বলছিলাম না, হয়েছে, সিটিটি লেখা হয়েছে, ঠিক এরকম প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে, কমপ্লিট মানে সম্পন্ন করা হয়েছে, কমপ্লিটেড। সো এবার আসি, আমি যেন কোথায় যাচ্ছিলাম, এই জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্লোজ দ্য ডোর, লেট আগে যুক্ত করবেন, তারপরে দ্য ডোর বি ক্লোজড, এভাবে সেটা ডু নট ওয়েস্ট টাইম, এটাকে পিছনে রাখতে লেট নট বলেও বলতে পারেন, লেট নট বি ওয়েস্টেড টাইম। সো লেট টাইম নট বি ওয়েস্টেড, সেম কথা। ইন্টারগেটিভের ক্ষেত্রে বাই হু থাকলে বাই হুম দিয়ে স্টার্ট করতে হয়, তারপর দেখেন স্টাইলটা দেওয়া আছে, জাস্ট পাস্ট ফর্মের জন্য ওয়াজ, তারপরে হচ্ছে রাইটের রিটেন। আচ্ছা আবার দেখেন, আর দে রিপেয়ারিং দ্য কার, সো আমি এর আগেও ভিডিওটা মেক করছিলাম, যার কারণে আমার একটু প্রবলেম হওয়ার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে আমি খাটতে হয়েছে, পরে আমি এগুলোকে মেক করে দিয়েছিলাম। সো এখন আবার দেখাচ্ছি, এখন আর আমি হাত দিয়ে লিখতেছি না, সরাসরি লেখা আছে, সো আমার টাইম বেঁচে গেল। আর দে রিপেয়ারিং দ্য কার, এটার পেসিভ ভয়েস হচ্ছে ইজ দ্য কার বিং রিপেয়ার্ড, এটা কীভাবে বুঝবো? সো এটার জন্য আপনি আগে অ্যাসার্টিভ করবেন এই সেন্টেন্সটাকে, জাস্ট আর আমরা জানি অক্সিলিয়ারি ভার্বটা সামনে আসে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ করতে গেলে ওই ভার্বটাকে জাস্ট সাবজেক্টের পরে বসে দিলেই হয়। যেমন দে এর পরে আমরা আরটা নিয়ে নিলাম, দে আর রিপেয়ারিং, দে আর ইটিং, এরকম দে আর রিপেয়ারিং দ্য কার, ঠিক আছে? তাইলে এটা হলো আমার কি অ্যাসার্টিভে নিয়ে গেলাম ইন্টারগেটিভ থেকে, তারপর এটাকে আমরা ওই পেসিভ করবো আগের মতো। আর আছে যেহেতু আমরা ওই যে রিপেয়ারিং দ্য কার অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম, রাইস ইজ ইটেন বাই মির মতো, রাইস ইজ বিং ইটেন কেন? কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য এক্সট্রা বিং যুক্ত করতে হয়, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং যুক্ত করতে হয়, পারফেক্ট টেন্সের জন্য বিন যুক্ত করতে হয়, BEEN। আর এই হলো রিপেয়ারিংয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিপেয়ার্ড, আর বাই দেম চাইলে বসাইতে পারেন, এটা না বসাইলে কোনো অসুবিধা নেই, আগেই বলছি। তারপর এবার আপনার তো পেসিভ হয়ে গেল, এখন পেসিভ হওয়ার পরে অ্যাসার্টিভ সেন্টেন্সটা পেসিভ হওয়ার পরে ওইটাকে আপনি
খুব সহজেই ইন্টারগ্রেটিভ প্যাসিভে রূপান্তর করতে পারবেন। জাস্ট ইজটাকে সামনে নিয়ে আসেন। এখন ইজটাকে সামনে নিয়ে আসেন, কারণ আমরা জানি অক্সিলারি ভার্বটা সামনে বসে, ভার্বটা পরে বসে, সাবজেক্টটা পরে বসে। তাহলে অক্সিলারি ভার্ব ইজটাকে সামনে নিয়ে আসলাম, আর পরে বাদ বাকি সব সিরিয়ালভাবে একেবারে বসাইলাম, পরে প্রশ্নবোধক চিহ্ন হইলাম, বাইরে এবার প্রয়োজন নাই। সো এতে কী হইলো, আমার প্যাসিভ স্ট্রাকচার হয়ে গেল। উপরের সেন্টেন্সটা থেকে যদি আমি সরাসরি প্যাসিভটা বলতাম তাহলে আপনাদের অনেক কষ্ট হয়ে যেত বুঝতে। সো সেই জন্য আমি বলছি যে আপনি চাইলে অ্যাসার্টিভ করতে পারেন, তারপর এটাকে প্যাসিভ করলেন, এরপরে এটাকে জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে যান, এটা ইন্টারগ্রেটিভের প্যাসিভ হয়ে যাবে, কারণ ইন্টারগ্রেটিভ থেকে প্রশ্ন করা হয়েছে, এটা একাডেমিক স্টুডেন্টদের জন্য। এখন যাই হোক, আপনারা আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এই দুইটা কোয়েশ্চেন্স, এই দুইটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক ধরতে পারেন। আপনারা এই কাজ করবেন, আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই দুইটা সেন্টেন্সের অর্থ কী। দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন, দ্য কেক উইল বি মেড টুমোরো। আরেকটু যুক্ত করে দিই, টুমোরো, if I am not wrong. ওকে, সো এটা হচ্ছে দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই দুইটা সেন্টেন্সের অর্থ দিতে পারেন তাহলে মনে করব যে আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা প্যাসিভ বুঝে গেছেন। আপনাদের জন্য আমি রিডিংয়ের ক্লাস নিয়ে হাজির হতে পারবো খুব সহজে, খুব তাড়াতাড়ি আমি শীঘ্রই আসবো। আপনারা এই দুইটার কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা আমার রিডিং ক্লাসটা বুঝবেন, নয়তো বুঝবেন না। কারণ 30% পড়াই রিডিংয়ে পাবেন প্যাসিভ সেন্টেন্সে। তখন যদি আপনি প্যাসিভ সেন্টেন্স না বুঝেন তাহলে উল্টাপাল্টা অর্থ দেবেন, দেখছেন তো আগে। সো উল্টাপাল্টা অর্থ না দিতে চাইলে আপনাকে প্যাসিভটা ভালো করে ধারণা রাখতে হবে। আবারও বলছি আমি, এই জিনিসটাকে মাথায় রাখবেন, ভার্বগুলো মাথায় রাখবেন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল চিনতে হবে। এই যে কিছু পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট রূপ আর কিছু না, সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। আবার ভার্বের সাথে এস যুক্ত হলে এটা উল্টাটা হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না, বরংস সিঙ্গুলার হয়ে যায়, আর এস না থাকলে বরংস এটা প্লুরাল, এরকম। সো এইটুকু চাইলে নেগেটিভ করতে পারবেন অক্সিলারি ভার্বের পরে বসাইয়া, জাস্ট এগুলোর সাথে জাস্ট না যুক্ত হবে। প্রশ্নবোধক চিহ্নর, প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে সামনে রাখবেন, শেষ, আপনার অর্থ প্রশ্ন করা হয়ে যাবে। সো এই লালটার জন্য অর্থগুলো মুখস্থ করবেন। আশা করছি আপনাদের এই ক্লাসটি একেবারে পাই টু পাই বুঝেছেন। যদি না বুঝেন আবার ভিডিওটা দেখেন, এরপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানান যে আমরা কিছুই বুঝতে পারি নাই। প্লিজ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা আমাকে জানান যে আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারেন তাহলে আমার এই কষ্ট করাটা সার্থক হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিতেছি। স্ক্রিনশট, হ্যাঁ, মেবি স্ক্রিনশট দেওয়া যাবে। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট, আপনাদের মূল্যবান কথাবার্তা এবং লাইক শেয়ার এগুলোয় আমাকে আরও ইন্সপিরেশন জাগাবে আমার সহজ পড়া 24 চ্যানেলে আরও ভিডিও আপলোড দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।